এখন আমরা 2024 সালের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স ফিজিক্সের প্রশ্নপত্রের সমাধান নিয়ে আলোচনা করব। প্রথমে আসা যাক ক্যাটাগরি 1-এর প্রশ্নের সমাধানে। ক্যাটাগরি 1-এর প্রশ্নের বৈশিষ্ট্য হলো এখানে প্রত্যেকটি প্রশ্নে একটি করে কারেক্ট অপশান থাকে এবং সঠিক অপশানটি খুঁজে নিতে পারলে 1 নম্বর পাওয়া যাবে, ভুল করলে পরে 1-4 করে নম্বর কিন্তু বাদ যাবে। প্রথম প্রশ্নটি দেখা যাচ্ছে এখানে ডায়োডের একটি প্রশ্ন। কি বলছে? এ 2 volt cell connected across the point A and B as shown in the figure. Assume that resistance of each diode is 0 in forward bias and infinity in reverse bias. কি বলছে? দ্য কারেন্ট সাপ্লাইড বাই দ্য সেল কতটা কারেন্ট সাপ্লাই করবে এটা তোমার কাছে চেয়েছে। এখন দেখো, বুঝতেই পারছো তোমার নিচের ডায়োডটি কিন্তু এখানে তোমার রিভার্স বায়াসে চলে গেছে এই ডায়োডটি। তাহলে উপরের ডায়োডটি ফরওয়ার্ড বায়াসে আছে, সে কন্ডাক্ট করবে এবং সার্কিটের মোট রেজিস্ট্যান্স 10 ওহম। ইএমএফ অফ দ্য সেল তোমার রয়েছে 2 ভোল্ট। তাহলে মেন কারেন্ট যেটা আমরা পাবো, কারেন্টটা কিন্তু এখানে হলো 2/10 মানে হলো 0.2 অ্যাম্পিয়ার। সুতরাং এখানে আমাদের কারেক্ট আনসার হলো বি। নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেনটি কি বলছে? নেক্সট কোশ্চেনটি বলছে এ চার্জ কিউ ইজ প্লেসড অ্যাট দ্য সেন্টার অফ এ কিউব অফ সাইড এ। দ্য টোটাল ফ্লাক্স অফ ইলেকট্রিক ফিল্ড থ্রু দ্য 6 সারফেসেস অফ দ্য কিউব। তোমরা জানো একটা বদ্ধ তল থেকে মোট অভিলম্ব আবেশ যেটা বেরোবে সেটা Q/ε0 তড়িৎ ফ্লাক্সের মান। এটা তোমরা গাউসের থিওরেমে খুব ভালো করে পড়েছো। সুতরাং 2-এর কারেক্ট আনসার হলো গিয়ে সি। 3 নম্বর প্রশ্নে এবার আমরা চলে আসি। 3 নম্বর প্রশ্নে কি বলছে? দ্য ইলাস্টিক পোটেন্সিয়াল এনার্জি অফ এ স্ট্রেইনড বডি ইজ। দেখো, এনার্জি পার ইউনিট ভলিউম সমান আমরা জানি হাফ ইন্টু স্ট্রেস ইন্টু স্ট্রেন। খুব কমন একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন। তাহলে ই সমান কী হবে? হাফ ইন্টু স্ট্রেস ইন্টু স্ট্রেন ইন্টু ভলিউম। সুতরাং ডি এরটা আমাদের কারেক্ট অপশান। 3-এর কারেক্ট অপশান হলো গিয়ে ডি। এরপর 4 নম্বর প্রশ্নে আসা যাক। 4 নম্বর প্রশ্নে কি বলছে? লংজিটুডাল ওয়েভস ক্যান নট হ্যাভ এ ইউনিক ওয়েভলেন্থ, ট্রান্সমিট এনার্জি, হ্যাভ এ ইউনিক ওয়েভ ভেলোসিটি, বি পোলারাইজড। দেখো, এটা পোলারাইজেশন হয় না, তোমরা জানো কেবলমাত্র ট্রান্সভার্স ওয়েভেরই পোলারাইজেশন হয়। সুতরাং লংজিটুডাল ওয়েভের যেহেতু পোলারাইজেশন হয় না, সুতরাং আমাদের কারেক্ট অপশান হলো 4-এরও কারেক্ট অপশান হলো গিয়ে ডি। এবার আমরা 5 নম্বর প্রশ্নে যাব। 5 নম্বর প্রশ্নটি নিউক্লিয়ার ফিজিক্স সংক্রান্ত। 5 নম্বর প্রশ্নে কি বলছে সেটা দেখা যায়। দেখো, এটা একটা স্টেটমেন্ট ধরনের প্রশ্ন। কীরকম কী বলছে? নিউক্লিয় বন্ধন শক্তি সম্পর্কে নিম্নোক্ত কোন বক্তব্য বা বক্তব্যগুলি সত্য? একটি নিউক্লিয়াসের ভর তার সমস্ত প্রোটন ও নিউট্রনের ভর শক্তির থেকে বেশি, তা কখনোই নয়। একটা নিউক্লিয়াসের ভর প্রোটন নিউট্রনের ইন্ডিভিজুয়াল যে এনার্জি তার থেকে কমই হয়। সুতরাং একটি ঠিক নয়। যদি নিউক্লিয়াসটিকে নিউক্লিয় কণা সময়ে পৃথক করে ফেলা হতো, তাহলে পৃথকীকরণ প্রক্রিয়ার সময় কণাগুলিকে বন্ধন শক্তির সমপরিমাণ শক্তি সঞ্চার করতে হতো। এটা ঠিক। বন্ধন শক্তি হলো নিউক্লিয়াসের কণাগুলি কত দৃঢ়ভাবে আবদ্ধ আছে তার পরিমাপ। তাও বলা যায় নিউক্লিয় বিভাজন কোনো প্রকারে অধিকতর বন্ধন শক্তি অর্জনের সঙ্গে জড়িত। অবশ্যই, কারণ স্টেবল নিউক্লিয়াস ফর্ম করে এবং স্টেবল নিউক্লিয়াস ফর্ম করার ফলে অধিকতর বন্ধন শক্তির সঙ্গে জড়িত, এটা বলাই যায়। সুতরাং আমাদের 2, 3, 4 3টে অপশানই কারেক্ট। তাহলে আমাদের বি হলো কারেক্ট আনসার। 5-এর বি হলো গিয়ে এখানে কারেক্ট আনসার। এরপর আমরা 6 নম্বর প্রশ্নে চলে যাব। 6 নম্বর প্রশ্নটি কি বলছে দেখা যাক। 6 নম্বর প্রশ্নে বলছে যে নিচে একটা চিত্র দেওয়া আছে, সেই চিত্র অনুযায়ী প্রশ্নটি করেছে। প্রশ্নটিতে বলছে হোয়াট ফোর্স এফ ইজ রিকোয়ার্ড টু স্টার্ট মুভিং
This 10 kg block shown in the figure if it acts at an angle 60 degree as shown. তোমরা জানো এই এফ ভেক্টরটাকে তার প্রাথমিক বিন্দুতে আমরা ভেঙে ফেলতে পারি এবং এইখানে 10 কেজি ভরের একটা ব্লক আছে, মিউ এস বলে দিয়েছে 0.6, 60 ডিগ্রি কোণে কিন্তু এটাকে ঠেলা হচ্ছে। তাহলে এই অ্যাঙ্গেলটাও 60 ডিগ্রি একান্তর কোণ বলে, তাহলে এদিকে হলো এফ কস 60 ডিগ্রি, নিচের দিকে হলো এফ সাইন 60 ডিগ্রি, আর ওজন নিচে কাজ করছে। সুতরাং একে গতিশীল করার যে শর্ত সেটা এফ কস 60 ডিগ্রি সমান জানো তোমরা মিউ ইন্টু কত হবে, টোটাল রিয়াকশান ফোর্স এম জি প্লাস এফ সাইন 60 ডিগ্রি। কিন্তু ব্যাপারটি হলো এইখানে এগুলো এই মানগুলো বসিয়ে এফের যে মান আসবে তাতে কোনো অপশানটি কিন্তু কারেক্ট হবে না। সুতরাং 6-এর কোনো অপশানই কিন্তু কারেক্ট নয়। এবার আমরা 7 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। 7 নম্বর প্রশ্নে কি বলছে দেখা যাক। দেখো এটা ইন্টারফারেন্স সংক্রান্ত প্রশ্ন। Light of wavelength 6000 angstrom is incident on a thin plate of refractive index 1.5 such that the angle of refraction into the plate is 60 degree. Calculate the smallest thickness of the plate which will make dark fringes by reflected beam interference. তোমরা জানো এই ক্ষেত্রে ফর্মুলাটি হলো 2 মিউ টি কস আর সমান সমান, দেখো ডার্ক ফ্রিঞ্জ এবং মিনিমাম বেধ বলেছে সমান এন লামডা, এনের মান তাহলে আমরা 1 বসিয়ে দিচ্ছি। এখান থেকে টিকে বের করতে হবে 2, মিউ দেখো বলে দিয়েছে কাঁচের প্রতিসরাঙ্ক 1.5 বসিয়ে দিলাম, টি জানি না, কস আর আটটা বলে দিয়েছে 60 ডিগ্রি, কস 60 মানে হাফ বসিয়ে দিলাম, সমান লামডা বলে দিয়েছে 6000 অ্যাংস্ট্রম, এটা দেখো বলা আছে 6000 অ্যাংস্ট্রম, তাহলে 6000 ইন্টু 10⁻⁻10 মিটার বসালাম, 2 কেটে গেল। দেখো টি করতে গেলে কী হবে, 1.5 দিয়ে ভাগ, তাহলে 4000 থাকছে, তাহলে 4 ইন্টু 10⁻⁻7 মিটার, তাহলে ডি হলো কারেক্ট আনসার। 7-এর কারেক্ট আনসার হলো গিয়ে ডি। এইবার আমরা 8 নম্বর প্রশ্নে যাব। 8 নম্বর প্রশ্নে কি বলছে, যে এম ভরের উপগ্রহ পৃথিবীর চারিদিকে আর ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরছে, যদি উপগ্রহটির কৌণিক ভরবেগ যে হয় তাহলে গতিশক্তি ও মোট শক্তির কথা। দেখো গতিশক্তি যদি আমরা জানি এক্সপ্রেশন থেকে শুরু করি, হাফ এম ভি স্কোয়ার। এবার এটাই তুমি জানো এম স্কোয়ার ভি স্কোয়ার বাই 2m মানে পি স্কোয়ার বাই 2m, এটা রৈখিক ভরবেগ দিয়ে লিখলাম। এবার দেখো রৈখিক ভরবেগ আর কৌণিক ভরবেগের সম্পর্ক, রৈখিক ভরবেগের যদি ভ্রামক নাও তাহলে কৌণিক ভরবেগ পেয়ে যাবে, তাহলে পি এর জায়গায় এল বাই আর বসানো উচিত, তাহলে এটা হলো এল স্কোয়ার বাই 2m ইন্টু আর স্কোয়ার। এল তো দেয়নি, এটাকে জে দিয়েছে, তাহলে জে স্কোয়ার বাই 2m আর স্কোয়ার। দেখো তাহলে জে স্কোয়ার বাই 2m আর স্কোয়ার এটা কাইনেটিক এনার্জি, আর তোমরা জানো কাইনেটিক এনার্জি যা হয় গ্রহের উপগ্রহের গতির ক্ষেত্রে টোটাল এনার্জি, টোটাল মেকানিক্যাল এনার্জি তার নেগেটিভ সাইন যুক্ত হয়। সুতরাং আমাদের বি এরটি কারেক্ট আনসার, যে কাইনেটিক এনার্জি জে স্কোয়ার বাই 2m আর স্কোয়ার, তাহলে টোটাল এনার্জি মাইনাস জে স্কোয়ার বাই 2m আর স্কোয়ার, তাহলে 8-এর কারেক্ট আনসার হলো বি। এইবার আমরা 9 নম্বর প্রশ্নে চলে যাব। 9 নম্বর প্রশ্নটি হলো ক্যাপাসিটার সংক্রান্ত প্রশ্ন। এই প্রশ্নে কি বলছে দেখি আমরা। 9 নম্বর প্রশ্ন, দেখো এখানে একটা সার্কিট দেখানো হয়েছে। দ্য ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স of a combination of connected capacitors shown in the figure between the points P and N, P আর N এর মধ্যে তুল্য ধারকত্ব বের করতে বলেছে। দেখো উপরে সি দুটো কিন্তু প্যারালালে শর্ট করে যেভাবে লাগানো হয়েছে, সি আর সি প্যারালালে মানে টোয়াইস সি, আর তার সঙ্গে নিচের সি এই ক্যাপাসিট্যান্সটা কিন্তু সিরিজে আছে, তাহলে তুল্য ক্যাপাসিট্যান্স হবে গুণফল বাই 2c ইন্টু সির গুণফল বাই যোগফল, তাহলে হলো তোমার 2c বাই 3, তাহলে বি হলো কারেক্ট আনসার। 9-এর কিন্তু কারেক্ট আনসার হলো বি। এইবার আমরা 10 নম্বর প্রশ্নে চলে যাব। 10 নম্বর প্রশ্নটি ডিফ্র্যাকশন এক্সপেরিমেন্ট সংক্রান্ত প্রশ্ন। এইখানে দেখো আমরা ডিফ্র্যাকশানে যে প্রশ্নে কি বলছে, ইন এ সিঙ্গেল স্লিট ডিফ্র্যাকশন এক্সপেরিমেন্ট দ্য স্লিট ইজ ইলুমিনেটেড বাই লাইট অফ 2 wavelengths λ1 and λ2
it is observed that second order diffraction minimum for lambda 1 coincides with third order diffraction minimum for lambda 2. Then lambda 1 এবং lambda 2 এর মধ্যে রিলেশন কেমন হবে? এখন দেখো আমরা খুব সহজভাবে করি এই ক্ষেত্রে যে রিলেশন, যে ওয়েভ ফ্রন্টটা নিই তার যে পাথ ডিফারেন্সটা নিই আমরা ডি সাইন থিটা এন সমান সমান কী হয়, ডি ট্যান থিটা এন। ডি হলো স্লিট উইডথ, ট্যান থিটা এনটাকে লিখি ডি ইন্টু স্ক্রিনের ওপরে যে ডিস্ট্যান্সটা যাচ্ছ ওয়াই এন বাই ক্যাপিটাল ডি হলো ডিস্ট্যান্স অফ সেপারেশন স্লিট আর পর্দার মধ্যে, সমান সমান যখন ডার্ক ফ্রিঞ্জের শর্ত সমান এন লামডা। তা দেখো এইখান থেকে আমরা ওয়াই এন এর মান সম্পর্কে একটা ভ্যালু কিন্তু পেয়ে যাচ্ছি। ওয়াই এন সমান সমান সেখান থেকে হলো এন ডি লামডা বাই স্মল ডি। লামডা ওয়ানের জন্য যে জায়গা দখল করেছে কোনটা, সেকেন্ড ডার্ক ফ্রিঞ্জ, তাই তো, সেকেন্ড ডার্ক ফ্রিঞ্জ, এবং লামডা টুর জন্য থার্ড ডার্ক ফ্রিঞ্জ। দেখো ওয়াই এনটা সেম, তাহলে 2 লামডা 1 সমান আমরা বলতে পারি 3 লামডা 2, তাহলে লামডা 1 বাই লামডা 2 সমান 3/2, তাহলে 10-এর কারেক্ট আনসার হলো গিয়ে সি। এইবার আমরা 11 নম্বর প্রশ্নে যাব। 11 নম্বর প্রশ্নটিতে কী বলছে দেখা যাক। দেখো 11 নম্বর প্রশ্নে 3টে রেজিস্ট্যান্স আছে। কনসিডার এ সার্কিট where a cell of EMF E0 internal resistance R is connected across the terminal A and B. A আর B এর মধ্যে 3টে রোধ 3টে কিন্তু প্যারালালে যুক্ত, সেটা দেখাই যাচ্ছে। দ্য ভ্যালু অফ R for which the power generated in the circuit is maximum. Power generated in the circuit এর শর্ত কি R সমান ক্যাপিটাল আর ইকুইভ্যালেন্ট সার্কিটাল যে রেজিস্ট্যান্স টোটাল রেজিস্ট্যান্স তার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের সঙ্গে সমান। 3টে আর প্যারালালে আছে, তাদের ইকুইভ্যালেন্টটা হলো R/3। সো এইখানে ম্যাক্সিমাম পাওয়ার জেনারেশনে যদি আমরা শর্তে যাই সেটা তাহলে হলো স্মল আর সমান ক্যাপিটাল R/3, তাহলে ক্যাপিটাল আর সমান 3 ইন্টু স্মল আর, তাহলে এইখানে আমাদের কিন্তু কারেক্ট অপশান হলো সি। তাহলে 11-র কারেক্ট অপশান হলো সি। এইবার আমরা 12 নম্বর প্রশ্নে যাব। 12 নম্বর প্রশ্নে কি বলছে সেটা দেখে নিয়ে আসবো। নেক্সট 12 নম্বর প্রশ্ন। দেখো 12 নম্বর প্রশ্নটি একটি কার্ভ সংক্রান্ত প্রশ্ন। কি বলছে, the position vector of a particle of mass m moving with a constant velocity v is given by r equals to xti plus bj, but v is a constant. At any instant r makes an angle theta with the x-axis as shown in figure. ফিগারে যেমন হচ্ছে এটা থিটা কোণ করেছে। দ্য ভ্যারিয়েশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ দ্য পার্টিকেল অ্যাবাউট দ্য অরিজিন উইথ থিটা উইল বি। দেখো এইখানে অরিজিন সাপেক্ষে অ্যাঙ্গুলার মোমেন্টাম বলেছে, বুঝতে পারছো লিনিয়ার মোমেন্টামের দিক হচ্ছে প্যারালাল টু দ্য এক্স অ্যাক্সিস এবং তার মানটা এমভি, আর তার অক্ষ থেকে লম্ব দূরত্বও কিন্তু ফিক্সড। সুতরাং পার্টিকেলটা যে অবস্থানেই যাক না কেন তার যদি ভেলোসিটি কনস্ট্যান্ট হয়, ভি স্থির বেগে যাচ্ছে বলেইছে কনস্ট্যান্ট ভেলোসিটিতে, তাহলে তার লিনিয়ার মোমেন্টাম এই দূরত্বটা যদি ডি হয় তাহলে linear momentum mv into দূরত্ব d equals to angular momentum, that is constant. The value of angular momentum, that is the magnitude of angular momentum, is a constant এবং এটা চেঞ্জ হবে না থিটার সঙ্গে সঙ্গে। তাহলে এ হলো কারেক্ট আনসার। তাহলে বি 12 নম্বর প্রশ্নের কারেক্ট আনসার হলো গিয়ে এ। এবার আমরা 13 নম্বর প্রশ্নে যাব। 13 নম্বর প্রশ্নে দেখো এটা কাইনেমেটিক্যাল প্রশ্ন, কাইনেমেটিক্স সংক্রান্ত। বলছে দ্য অ্যাক্সিলারেশন টাইম গ্রাফ অফ এ পার্টিকেল মুভিং ইন এ স্ট্রেট লাইন is shown in the figure. If the initial velocity of the particle is 0, then the velocity time graph of the particle. দেখো প্রথম অংশটা দেখো গ্রাফটা, এফ এর ভ্যারিয়েশন দেখানো হয়েছে। প্রথম অংশটা দেখো এফ ইজ প্রপোর্শনাল টু টি, তাহলে এফ ইকুয়ালস টু এ টি। এফ সমান তো তুমি জানো ডিভিডিটি, তাহলে এখান থেকে ইন্টিগ্রেশন করে নিলে সেপারেশন অফ ভ্যারিয়েবল করে যদি ইন্টিগ্রেশন করো তাহলে দেখো এখান থেকে পাচ্ছি ভি ইজ প্রপোর্শনাল টু টি স্কোয়ার বাই 2। তাহলে দেখো ভি প্রথম হলো
ভি কী হবে টি স্কোয়ার বাই টু এর সঙ্গে কিন্তু ভ্যারি করছে, তাহলে এটা প্যারাবোলিক কার্ভ, একটা একঘাতে ভি ভার্সেস টি। তারপরের অংশেও কিন্তু ত্বরণ কমছে, কিন্তু ত্বরণ আছে, মন্দন কিন্তু নেই। ভিটি কার্ভ হলে এটা মন্দনকে বোঝাতো, তাহলে এখনও ত্বরণ আছে, তাহলে আবারও বেগ সময়ের সঙ্গে বাড়বে। দেখো একটা কার্ভই আছে, প্রথম অংশে প্রপোর্শনাল টু টি স্কোয়ার বেড়েছে, সেটা দেখো এতেও ছিল, ডিতেও আছে। এবং এখানে যেহেতু ভি একঘাতে আছে, ভি অক্ষকে অ্যাক্সিস করে আমি প্যারাবোলাটা টানবো, তারপরেও কিন্তু অ্যাক্সিলারেশন আছে, অ্যাক্সিলারেশনের মানটা কমছে, কমতে কমতে জিরো হচ্ছে। কিন্তু অ্যাক্সিলারেশন থাকলে বেগ তো সময়ের সঙ্গে আবারও বাড়তে থাকবে, এটা কেবলমাত্র ডিতে দেখা যাচ্ছে। তাহলে 13D হলো গিয়ে কারেক্ট আনসার। এইবার আমরা 14 নম্বর প্রশ্নে চলে যাব। 14 নম্বর প্রশ্নে কি বলছে, এটা এসি সংক্রান্ত প্রশ্ন, অল্টারনেটিং কারেন্টের প্রশ্ন। বলছে যে in series LCR circuit the RMS voltage across the resistor, the capacitor are 30 volt and 90 volt respectively. The applied voltage is 50 root 2 sin omega t, then the peak voltage across the inductor. দেখো অ্যাপ্লাইড ভোল্টেজের পিক ভ্যালু 50 বাই রুট 2 ভোল্ট, তাহলে তার আরএমএস ভ্যালু 1 বাই রুট 2 টাইমস মানে 50 ভোল্ট। এবার অ্যাপ্লাইড ভোল্টেজ ভি স্কোয়ার সমান তোমরা জানো রোধের এগেনস্টে ভোল্টেজ ড্রপ প্লাস কী হয় ভিসি ডিফারেন্স ভিএল তার হোল স্কোয়ার। তাই দেখো ভি হয়ে গেছে টোটাল অ্যাপ্লাইড ভোল্টেজ 50 স্কোয়ার, ভি আরটা কত 30 ভোল্ট বলে দিয়েছে, প্লাস ভিসি বলে দিয়েছে 90 ভোল্ট, ঠিক আছে, আরএমএস ভ্যালুই বলে দিয়েছে মাইনাস ভিএল বা ডিফারেন্স ভিএল হোল স্কোয়ার। দেখো 50 স্কোয়ার সমান 30 স্কোয়ার প্লাস 40 স্কোয়ার হয়, তাহলে 90 মাইনাস ভিএল ইকুয়ালস টু 40, তাহলে 90 মাইনাস ভিএল ইকুয়ালস টু 40, তাহলে ভিএল ইকুয়ালস টু হুইচ ইমপ্লাইজ দ্যাট ভিএল ইকুয়ালস টু 50 ভোল্ট, তার রুট 2 টাইমস হবে, কারণ আমার কাছে চেয়েছে দেন দ্য পিক ভোল্টেজ অ্যাক্রস দ্য ইন্ডাক্টার, তাহলে রুট 2 টাইমস, এটা আরএমএস ভ্যালু বেরোলো, আমরা পুরো অঙ্কটায় আরএমএস ধরে করেছি, তাহলে এই ক্ষেত্রে হবে 50 রুট 2 ভোল্ট, তাহলে 14 কারেক্ট আনসার হলো গিয়ে ডি। নেক্সট হচ্ছে মেকানিক্সের আরেকটি প্রশ্ন। মেকানিক্সের প্রশ্নটি কী বলছে সেটা আমরা দেখে নিই। দেখো একটা টর্ক সংক্রান্ত প্রশ্ন। Small ball of mass m is suspended from the ceiling of a float by a string of length L. The ball moves along a horizontal circle with constant angular velocity omega shown in the figure. The torque about the center of the circle is, দেখো সেন্টার অফ দ্য সার্কেলের সাপেক্ষে টর্ক চাই। এখানে কি কি ফোর্স আছে, এক নম্বর হলো টান বল, এবং তোমরা জানো এখানে যখন হরাইজন্টাল সার্কেল এটা ঘুরছে তাহলে টিকে দুদিকে ভাঙবো, এদিকে টি কস্থিটা সে প্রশমিত করে দেয় এমজিকে, তাহলে টি কস্থিটা এবং এমজির লব্ধি কিন্তু জিরো, আর একটা ফোর্স থাকে টি সাইন থিটা, এই ঘুরতে সাহায্য করে। তাহলে বুঝতেই পারছো এখানে টি কস্থিটা মাইনাস এমজি ইকুয়ালস টু জিরো, তাহলে টি সাইন থিটার জন্যই টর্কটা আমার নেওয়ার দরকার, এবং সেটা থ্রু দ্য অরিজিন যাচ্ছে, সো দ্য টর্ক শুড বি জিরো। অন্যদিকে পার্টিকেলটা কিন্তু কী হচ্ছে, বলটির কৌণিক বেগ ওমেগা এবং কনস্ট্যান্ট অ্যাঙ্গুলার ভেলোসিটিতে ঘুরছে বলেছিলাম, তাহলে এম ভরের বল, তাহলে তার অক্ষ সাপেক্ষে জড়তা ভ্রামক ধ্রুবক, ওমেগাও যদি কনস্ট্যান্ট হয় তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টাম জে ইকুয়ালস টু কনস্ট্যান্ট, তাহলে টর্ক ইকুয়ালস টু ডিজে ডিটি সমান জিরো, এটাও বলতে পারো তোমরা। নেক্সট আনসারে যায় 16 নম্বর প্রশ্নে। 16 নম্বর প্রশ্নে দেখো সেন্টার অফ মাস সংক্রান্ত প্রশ্ন। দেখো এইখানে একটা প্লেট ইরেগুলার শেপের দেখিয়েছে, দ্য পজিশন অফ দ্য সেন্টার অফ মাস অফ দ্য ইউনিফর্ম প্লেট। এই প্লেটটা ইউনিফর্ম, আমি এরকম করে একটা অংশ ধরে নিচ্ছি, এখানে ছবিতে একটু গন্ডগোল করেছে, এইটুকুটা বি দেখিয়েছে আর গোটাটা 2B, তার মানে এই অংশটার একটু বড় করে টানা দরকার ছিল, এটা বি হলো, এইটুকুটাও কিন্তু বি। আসলে আমরা দুটো অংশ নেব, এই অংশটা সেন্টার অফ মাস দেখে নিই, এই অংশটা সেন্টার অফ মাস দিয়ে তারপর ওই x1 m1 x1 প্লাস m2 x2 বা m1 প্লাস m2 এই ফর্মুলায় চলে যাব। দেখো এই অংশটা টোটালটা 2B, তাহলে এটা অরিজিন কিন্তু, তাহলে এই বিন্দু সেন্টার অফ মাসটা মাঝে থাকবে, এটারও
উচ্চতাটা বি হবে, তাহলে এই এক্স অক্ষের উপরে নেগেটিভ দিকে, তাহলে এইখানে এই বিন্দুর এই অংশটা, এই যে যেখানে ক্ষেত্রফল এটুকুটা এ আর এটুকুটা টু বি, তাহলে ক্ষেত্রফলটা হলো এ ইন্টু টু বি, মাস হলো এ ইন্টু টু বি হলো ক্ষেত্রফল, ইন্টু সারফেস ডেন্সিটি অফ মাস সিগমা হলে মাস এম ওয়ান হলো টু এ বি সিগমা। আর তার অবস্থান ভেক্টর দেখো, এটা গোটাটা এ, তাহলে এটা হলো মাইনাস এ বাই টু জিরো। অন্যদিকে বাদ বাকি অংশটার ক্ষেত্রফল হলো এম টু সমান সমান এদিক এ এদিক বি, তাহলে এ বি ইন্টু সিগমা। তাহলে এম টুকে যদি আমি এম ধরি, তাহলে এম ওয়ানকে টু এম লিখে দিতে পারি। এর দেখো ভরকেন্দ্রের অবস্থান, এটাও প্লেটের দৈর্ঘ্য এ, তাহলে এখানে ভরকেন্দ্রের অবস্থান এ বাই টু, এক্স কোঅর্ডিনেট, উচ্চতাটা বি, তাহলে এখানে হলো মাইনাস বি বাই টু। এবার দেখো এম ওয়ান এক্স ওয়ান, তার মানে কি হলো টু এম ইন্টু মাইনাস এ বাই টু, ভরকেন্দ্র স্থানাঙ্কে যাচ্ছি এক্স কোঅর্ডিনেটটা, প্লাস এম ইন্টু এ বাই টু ডিভাইডেড বাই টোটাল মাস টু এম প্লাস এম মানে থ্রি এম। দেখো এইখান থেকে দাঁড়ালো মাইনাস এম ইন্টু এ বাই টু ডিভাইডেড বাই থ্রি এম, এম এম কেটে গেল, মাইনাস এ বাই সিক্স, এটা এক্স কোঅর্ডিনেট। ওয়াই কোঅর্ডিনেট কী হবে দেখো, প্রথমটার জন্য কিন্তু আমার ওয়াই কোঅর্ডিনেট জিরো ছিল, তাহলে এম ওয়ান এক্স ওয়ান এটা জিরো থাকলো, প্লাস এম টু এক্স টু, এম টু মানেই হলো এম, ইন্টু এক্স টুটা কত, এই যে দেখতেই পাচ্ছ, এই সরি এম টু ওয়াই টু, এম টু ওয়াই টু, এম ওয়ান ওয়াই ওয়ানটা জিরো হয়ে গেছে, এম টু ওয়াই টু এটা কিন্তু জিরোতে ছিল, মাইনাস এ বাই টু জিরো ছিল, এম ওয়ান ইন্টু জিরো প্লাস দ্বিতীয় ভরটা আমি এম ধরেছি, আর দূরত্বটা হলো কত মাইনাস বি বাই টু ডিভাইডেড বাই টোটাল মাস আবার থ্রি এম, এম এম কেটে গেলে এটা হলো মাইনাস বি বাই সিক্স, তাহলে মাইনাস এ বাই সিক্স মাইনাস বি বাই সিক্স, ডি হলো কারেক্ট আনসার। তাহলে 16 কারেক্ট আনসার হলো গিয়ে ডি। এইবার আমরা 17 নম্বর প্রশ্নে যাব। 17 নম্বর প্রশ্ন কী বলছে সেটা দেখা যাক। দেখো 17 নম্বর প্রশ্নে বলছে, এটা একটা গ্রাফ নিয়ে বলেছি, এ বিম অফ লাইট অফ ওয়েভলেন্থ lambda falls on a metal having work function phi placed in a magnetic field. B, the most energetic electron that is having maximum kinetic energy perpendicular to the field are bent in circular arcs of radius r. If the experiment is performed for different values of lambda, then b square versus 1 by lambda graph will lie which one? এইখানে চারটে গ্রাফ দিয়েছে, কোনটার মতো হবে সেটা বলেছে। তাহলে আমরা আগে ইকুয়েশন ধরে দেখি, টোটাল এনার্জি পড়েছে কতটা দেখো, এইচ সি বাই লামডা, এটা কি হয় সমান ফাই জিরো প্লাস ই, এটা হলো ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি। এখন দেখো এই পার্টিকেলটা ঘুরেছে আর ব্যাসার্ধের পথে, তাহলে আর সমান সমান কী হয় এম ভি বাই বিই, তোমরা জানো এটা। এম ভিটাকে আমাদের যেহেতু কাইনেটিক এনার্জি দিয়ে দরকার, তাহলে এম ভি বাই বি, এম ভিটাকে লিখে নিই আমরা, এম ভি মানে তো পি, তাহলে এটা হলো রুট ওভার টু এম ই বাই বি। তাহলে দেখো এইখানে ইকে ছাড়াতে চাইছি, তাহলে আমি আর স্কোয়ার করে দিই, তাহলে বি স্কোয়ার ই স্কোয়ার আর স্কোয়ার বাই টু এম সমান সমান ই। তাহলে এই ইয়ের জায়গায় আমরা এটা বসিয়ে দিতে পারি, কারণ আমার দরকার কি দেখো বি স্কোয়ার আর 1 বাই লামডা, 1 বাই লামডা না হয় আছে এইচ সি বাই লামডা 150 প্লাস কী হলো বি স্কোয়ার ই স্কোয়ার আর স্কোয়ার বাই টু এম। এবার দেখো আমাদের বি স্কোয়ারটাকে দরকার, দেখো এইটুকুটা টার্মকে আমি এখন কনস্ট্যান্ট ধরে নিতে পারি, তাহলে বি স্কোয়ার ইন্টু একটা কনস্ট্যান্ট ধরো এম প্লাস 50 সমান এই সিও কনস্ট্যান্ট, তাহলে সি এই সি এর জায়গায় এন বাই লামডা করে নিচ্ছি। দেখো 1 বাই লামডা আমাদের কিন্তু দরকার বি স্কোয়ার ভার্সেস 1 বাই লামডা, তাহলে ওয়াইটাকে আমরা সাধারণত রাখি, তাহলে বি স্কোয়ার সমান সমান কেমন আসছে দেখো, বি স্কোয়ার সমান এই ইকুয়েশান থেকে বি স্কোয়ার সমান সমান এন বাই এম একটা কনস্ট্যান্ট ইন্টু 1 বাই লামডা প্লাস 50টা ওদিকে যাক, 50
ওদিকে গেল এম দিয়ে ভাগ হয়ে গেল, তাহলে দেখো থাকলো কি বি স্কোয়ার সমান সমান, এখান থেকে দেখো এই যে বি স্কোয়ার ফাই জিরো সমান এন বাই লামডা, তাহলে এইখানে থাকলো বি স্কোয়ার সমান সমান এন বাই এম ইন্টু 1 বাই লামডা মাইনাস ফাই জিরো বাই এম। তাহলে দেখো 1 বাই লামডা এটাকে যদি তুমি এক্স ধরো আর এটাকে যদি বি স্কোয়ারটাকে ওয়াই ধরো, তাহলে ওয়াই সমান একটা কনস্ট্যান্ট ইন্টু এক্স মাইনাস ফাই, তার মানে ওয়াই ছেদিতাংশটা হবে নেগেটিভ এবং স্ট্রেট লাইন হয়েছে, বুঝতেই পারছো। তাহলে স্ট্রেট লাইন এবং ওয়াই ছেদিতাংশ নেগেটিভ এরকম কার্ভ একটাই আছে দেখো, হ্যাঁ এখানেতে এই কার্ভটা কারেক্ট হওয়ার কথা, ঠিক আছে। এখানে যদি 1 বাই লামডাকে 0 বসাও তাহলে বি স্কোয়ারের মান কিন্তু নেগেটিভ, 1 বাই লামডা এখানে 0 হলো, বি স্কোয়ার পজিটিভ ছিল, সুতরাং এটা হতে পারছে না, তাহলে সি এরটা কারেক্ট, তাহলে 17 কারেক্ট আনসার হলো গিয়ে সি। এইবার আমরা 18 নম্বর কোশ্চেনে চলে যাব। 18 নম্বর কোশ্চেনে কি বলছে, n1 n2 t represent unit vectors along the incident ray, reflected ray and normal to the surface respectively, then n1 n2 এর মধ্যে রিলেশন, এই কোনটা থিটা ধরে নিই, এই কোনটা থিটা, দেখো n1 ভেতরে ঢুকছে, n2 কিন্তু টি কিন্তু দূরে যাচ্ছে, তাহলে n1 ডট যদি আমি টি করি দেখো কি হচ্ছে মাইনাস কস থিটা, কারণ এদের ক্ষেত্রে আমাদের কিন্তু বহিস্থ অ্যাঙ্গেলটা নিতে হবে। এবার দেখো n2 ডট যদি আমি টি করি, n2 ডট টি করলে হচ্ছে কস থিটা। এবার দেখো এটা 1 নম্বর ইকুয়েশান, এটা 2 নম্বর ইকুয়েশান, 2 থেকে 1কে বাদ দাও, n2 মাইনাস n1 ডট টি সমান সমান 2 কস থিটা। এবার দেখো সব n1 ডট টি এই জায়গায় আছে, তাহলে এটাকে n1 ডট টি দিয়ে লিখতে হবে, মাইনাস কস থিটা দিয়ে লিখতে হবে, তাহলে -2 ফেলে রাখো, দিয়ে n1 ডট টি লিখে নাও। এবার আরেকটা টি দিয়ে যদি তুমি ডট করে দাও তাহলে এই টি ডট টি আউট হয়ে যাবে, তাহলে n2 মাইনাস n1 ভেক্টর হবে, তাহলে n2 মাইনাস n1 ভেক্টর সমান সমান দেখো এইখানে কি হলো -2 ইন্টু n1 ডট টি ইন্টু ভেক্টর টি, তাহলে n2 সমান n1 মাইনাস n2 সমান n1 মাইনাস 2 n1 ডট টি ইন্টু টি, তাহলে দেখো এরটা কারেক্ট, তাহলে 18 কারেক্ট আনসার হলো এ। এইবার আমরা 19 নম্বর প্রশ্নে যাব। 19 নম্বর প্রশ্ন, 19 নম্বর প্রশ্নটি কি বলে দেখা যাক। 19 নম্বর প্রশ্ন, এটা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন সংক্রান্ত প্রশ্ন, দেখা যাক কী বলছে। টু স্ট্রেট কন্ডাক্টিং প্লেটস ফর্ম অ্যান অ্যাঙ্গেল থিটা হোয়ার দেয়ার এন্ডস আর জয়েন্ট, দুটো কন্ডাক্টিং প্লেট তাদের এন্ড থিটা কোণ করেছে, এ কন্ডাক্টিং বার ইন কন্ট্যাক্ট উইথ দ্য প্লেটস অ্যান্ড ফর্মিং অ্যান আইসোস্কেলস ট্রায়াঙ্গেল, এখানে একটা আইসোস্কেলস ট্রায়াঙ্গেল ফর্ম করা হয়েছে। With them starts at the vertex t equals to 0, moves with constant velocity v to the right angle as shown in figure. A magnetic field B points out of the page the magnitude of EMF induced t equals to 1 second. এখানে কতটা EMF ইনডিউসড হবে তুমি জানো তো, E সমান সমান তো ডি ফাই ডিটি, এখানে বিটা কনস্ট্যান্ট, তাহলে বি ডিএ ডিটি, তাহলে এরিয়ার চেঞ্জ কতটা হচ্ছে, এই ক্ষেত্রফলটা কোথায় ছিল আর কোথায় গেল তা থেকে এরিয়ার চেঞ্জটা আমাদের করতে হবে উইথ রেসপেক্ট টু টাইম। দেখো এই বাহুটা কিন্তু ভি বেগে যাচ্ছে, এখান থেকে যদি আমি একটা লম্ব টানি তাহলে বুঝতেই পারছো এই যে এইখানটা এই মধ্যবিন্দু ধরো এটা ও বিন্দু, এটা ভি বেগে বেরিয়ে যাচ্ছে, এটাকে এগিয়ে যাওয়া মানে এটা দেখো তো এই দিক বরাবর ভেলোসিটি উপাংশ কত হবে, এটা যদি ভি হয় এই অ্যাঙ্গেলটা উপরে অ্যাঙ্গেলটা থিটা বাই 2, তাহলে ভি ট্যান থিটা বাই 2, তাহলে উপরে ভি ট্যান থিটা বাই 2, নিচে ভি ট্যান থিটা বাই 2, তাহলে এখানে ক্ষেত্রফল কতটা হলো হাফ ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু টোয়াইস ভি ইন্টু ট্যান থিটা বাই 2, এটা হাফ ভূমি ইন্টু উচ্চতা, এটা তো ভি বেগেই আসছে, আর এরকম ছিল পরে আরেকটা ওরিয়েন্টেশনে গেল 1 সেকেন্ডের মাথায়, তাহলে যে এরিয়া চেঞ্জ ইন্টু দ্বিগুণ হয়ে যাবে, তাহলে 2 2 কেটে গেল, তাহলে হলো 2 ভি স্কোয়ার ট্যান থিটা বাই 2। এবার দেখো বি দিয়ে গুণ হলে তবেই কি বলেছে
যে আবিষ্ট তড়িৎচালক বলের মান, তাহলে এটাকে ন্যাচারালি বি দিয়ে আমাদের গুণ করা উচিত, ইন্টু বি, তাহলে 2v²b tan θ/2, বি কারেক্ট আনসার। 19-এর কারেক্ট আনসার হলো বি। এবার 20 নম্বর প্রশ্ন। 20 নম্বর প্রশ্নে কি আছে দেখো, বলছে চার্জড পার্টিকল মুভিং উইথ এ ভেলোসিটি v in a magnetic field B experiences a force F equals to F1 plus F2j, where V1, V2, F1, F2 are constant, then B can be। তাহলে B কীভাবে হতে পারে দেখো, এখানে B এরটা কারেক্ট আনসার হবে F সমান সমান কত, E ইন্টু V ক্রস B। এটা করলে দেখবে এইখানেতে যেটা হবে, F ভেক্টরটা F1I F2j এই ফর্মে আছে, তাহলে আরেকটা কে টার্ম চলে আসবে। ওই কে টার্মটাকে যদি আমি 0 করে দিই, তাহলে এই ই ইন্টু ভি ক্রস বি করলে এই রকম একটা অংশ পাবে তুমি, একটা অংশ V1V2 মাইনাস B1V2 ইন্টু কে প্লাস F1I প্লাস F2j, এই ফর্মটা পেয়ে যাচ্ছ। তাহলে এই অংশটাকে 0 হতে হবে, তাহলে V1V2 সমান B1V2, তাহলে V1/V2 সমান B1/B2, এই ফর্মটা আসছে। আর আমরা কিন্তু আই জে কে দিয়েই ক্রস করলে এই টার্মটা পাবো, তাহলে বি এরটা কারেক্ট আনসার। তাহলে 20-র কারেক্ট আনসার হলো বি। এইবার আমরা 21 নম্বর প্রশ্নের সমাধানে যাওয়ার চেষ্টা করব। 21 নম্বর প্রশ্নটি কী বলছে সেটি দেখা যাক। দেখো বলছে এ বডি floats with 1/n of its volume, keeping outside of water. If the body has been taken to height h inside water and released, it will come to the surface after time t, এবং t এর সঙ্গে ওই n এর রিলেশান চেয়েছে। তা দেখো প্রথমত ওইটা ভাসছিল, এবার এই ভাসনের শর্ত আমাদের নেওয়া উচিত, 1/n অংশ বাইরে রেখে ভাসছে, তাহলে ভিতরে আছে কতটা, ধরি বডিটার ভলিউম ভি, তাহলে ভেতরে আছে জলের মধ্যে 1 মাইনাস 1/n। তাহলে বডিটার যে ভাসনের শর্ত, ওর ওজন সমান প্লবতা, এটা হলো গিয়ে তোমার প্লবতা সমান বডির যদি তোমার ঘনত্ব রো হয়, ভি রো ইন্টু জি, বস্তুর ওজন সমান প্লবতা। দেখো জি জি কেটে গেল, ভি ভি কেটে গেল, তাহলে রো সমান সমান হয়ে গেল 1 মাইনাস 1/n। এবার দেখো কাইনেমেটিক্যাল প্রবলেম, বস্তুটাকে ছেড়ে দিয়েছো U0, তাহলে তোমাকে কী করতে হবে, এ কে বের করতে হবে, অ্যাক্সিলারেশন কত, তবেই তুমি টাইমের সম্পর্কে কিছু প্রেডিকশান করতে পারবে। অ্যাক্সিলারেশন কত দেখার জন্য কি করতে হবে, যে প্লবতা মাইনাস ওজন সমান সমান এম এ, তাহলে বস্তুর ভি ইন্টু জলে আছে, পুরোটা জলে ডুবে আছে, তাহলে অপসারিত জলের ওজন এটা প্লবতা, মাইনাস ভি ইন্টু বস্তুর ঘনত্ব রো ইন্টু জি, তার মানে বস্তুর ওজন, প্লবতা মাইনাস ওজন সমান এম হলো বস্তুর আয়তন ইন্টু তার ঘনত্ব ইন্টু এ। তাহলে এটা আমাকে বের করতে হবে। আবারও দেখো ভি কমন নিয়ে কিন্তু কেটে যাবে, তাহলে এ সমান সমান জি ইন্টু 1 মাইনাস রো বাই রো, তাহলে কী হলো, জি ইন্টু 1/ρ মাইনাস 1। দেখো এটা এসছে n মাইনাস 1/n, তাহলে 1/ρ মানে n/n মাইনাস 1। তাহলে দেখো এখানে যদি বসিয়ে দিই n/n মাইনাস 1 মাইনাস 1, তাহলে কত হলো, জি ইন্টু n মাইনাস n প্লাস 1, তাহলে 1/n মাইনাস 1, এটা হলো এ। এবার এই উচ্চতা পৌঁছাতে এই সমান হাফ এ ইন্টু টি স্কোয়ার, তাহলে টি ইজ প্রপোর্শনাল টু 1/√a। এবার এর মান হয়েছে কত, g/n মাইনাস 1, তাহলে এটা যদি নিচে যায় তাহলে টি ইজ প্রপোর্শনাল টু হচ্ছে √n মাইনাস 1, তাহলে আমাদের ডি এরটা কারেক্ট অপশান। তাহলে 21 নম্বর প্রশ্নে কারেক্ট অপশান হলো ডি। এবার 22 নম্বর প্রশ্নে যাওয়া যায়। 22 নম্বর প্রশ্নে কী বলছে, a small sphere of mass m and radius r slides down the smooth surface of a large hemispherical bowl of radius r. If the sphere starts sliding from rest, the total kinetic energy of the sphere at the lowest point A of the bowl will be given. Moment of inertia ইত্যাদি বলেছে। দেখো ওপর থেকে যাচ্ছে, এটা অর্ধগোলক, এই হাইটটা ছিল আর,
গোলকটা নিচে এলে তার হাইট হবে স্মল আর। এবার টোটাল কাইনেটিক এনার্জি বলেছে তো খুব সহজে হয়ে যাবে। তাহলে তার যা চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি, ওপরে তো স্থির ছিল, তার তো কাইনেটিক এনার্জি ছিল না, তাহলে টোটাল কাইনেটিক এনার্জি কী হবে, তার যা পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ হয়েছে কত হবে, তার ভর এম ইন্টু জি ইন্টু, দেখো এখানে হাইটটা ছিল ক্যাপিটাল আর, আর এখানে স্মল আর ভার কেন্দ্রের হাইট, তাহলে ক্যাপিটাল আর মাইনাস স্মল আর। এটা খুব সহজে হয়ে গেল, এরটা কারেক্ট। তাহলে 22-এর এ হলো কারেক্ট আনসার। এইবার আমরা 23 নম্বর প্রশ্নে চলে যাব। 23 নম্বর প্রশ্নে কি বলছে দেখা যাক। বলছে 3 পয়েন্ট চার্জেস কিউ মাইনাস 2Q অ্যান্ড কিউ, তিনটে পয়েন্ট চার্জ, এটা প্লাস কিউ, এটা মাইনাস 2Q আর এটা কিউ, আর প্লেসড অ্যালং এক্স অ্যাক্সিস অ্যাট এক্স ইকুয়ালস টু মাইনাস এ, 0 এক্স ইকুয়ালস টু 0 এটা বিন্দু, এবং আরেকটা হলো কোথায়, এবং এক্স ইকুয়ালস টু এতে প্লেসড। অ্যাজ এ টেন্ডস টু 0, কিউ টেন্ডস টু ইনফিনিটি, and QA square equals to capital Q, QA square equals to capital Q remains finite. The electric field at a point P at a distance x greater than A from x equals to 0 is, দেখো এটা x equals to 0 ইলেকট্রিক ফিল্ড বলেছে অ্যাট এ ডিস্টেন্স x, তাহলে ফ্রম দ্য সেন্টার এই ডিস্টেন্সটা ধরো P একটা বিন্দু, সেখানে x দূরত্বে এখানে ইলেকট্রিক ফিল্ড হলো। তাহলে দেখো এই ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ই আমাকে বের করতে হবে, এবং তার এক্সপ্রেশন দিয়েছে, এটা আলফা বিটা দিয়ে দিয়েছে, এখানে আলফা আর বিটার মধ্যে তোমাকে রিলেশান বের করতে হবে। তা তুমি কী করবে, প্রথম হলো দেখো এই কিউ আধানের জন্য যেটা সেন্টারে আছে তা থেকে এই দূরত্বটা এক্স, তাহলে এই কিউ থেকে এ মাইনাস এক্স মাইনাস এ, এটুকুটা এ, তাহলে এক্স মাইনাস এ, তাহলে কিউ কমন নিয়ে নিলাম, 1 এই আধানটা প্লাস কিউ, এখানে প্লাস কিউ এর জন্য হলো এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার, 1/4πε0 অবশ্যই বাইরে বসিয়ে দিই। আচ্ছা, প্লাস এই কিউ এর জন্য একই দিকে ফোর্স 1/x প্লাস এ তার হোল স্কোয়ার, এই টার্মটার জন্য -2 এই যে -2Q, এখান থেকে x স্কোয়ার, -2/x স্কোয়ার, তাহলে কত হলো Q/4πε0, প্রথম দুটো টার্ম যোগ করছি, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তার হোল স্কোয়ার, দেখো এক্স প্লাস এ হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস এ হোল স্কোয়ার, তার মানে 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার -2/x স্কোয়ার। এইখান থেকে আমরা কী করবো, 2টাকেও কমন নিয়ে নিই, তাহলে বাইরে এলো 2Q/4πε0, এখানে কি থাকলো নিচে এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তার হোল স্কোয়ার, 2 বেরিয়ে গেছে কিন্তু, তাহলে এখানে কি হলো এক্স স্কোয়ার দিয়ে গুণ হোক x⁴ প্লাস এ স্কোয়ার এক্স স্কোয়ার, কারণ 2কে বের করে নিয়েছি, মাইনাস এই হোল স্কোয়ারটা হবে -x⁴ প্লাস 2x স্কোয়ার এ স্কোয়ার, তারপরে কি হলো, তারপরে হলো -a⁴। দেখো এইখানে x⁴ টার্মটা কেটে যাচ্ছে, তাহলে কি হলো এ স্কোয়ার এক্স স্কোয়ার আর 2x স্কোয়ার, এটাকে দেখি 2Q/4πε0 ইন্টু কত থাকছে, দেখো এইখানটাতে পড়ে থাকছে 3x স্কোয়ার এ স্কোয়ার মাইনাস a⁴/x স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তার হোল স্কোয়ার ইন্টু আরেকটা আছে এক্স স্কোয়ার। এবার দেখো এইখানে সিম্পলিফিকেশান করলে দাঁড়ায় ই সমান দিকটা অবশ্য পজিটিভ এক্স ডাইরেকশানে আইটা মিলে গেছে। দেখো এইখানে যদি আমি এ স্কোয়ারটাকে কমন নিয়ে বের করে দিই, তাহলে 2টা পরে থাকলো কিউ এ স্কোয়ার, এর জায়গায় ক্যাপিটাল কিউ বসাবো, এ স্কোয়ার যেহেতু তুমি কমন নিয়ে নিয়েছো, তাহলে এইখানে থাকছে 3x স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এই টার্মটা ডিভাইডেড বাই এখানে থাকলো এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তার হোল স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার। এবার দেখো কী বলেছে, এক্স ইকুয়ালস টু 0 থেকে এ দূরত্বে প্রাবল্য এবং এ টেন্ডস টু 0, এখানে এ টেন্ডস টু 0, তার মানে এই টার্মটা বাদ চলে যাক, নিচে এই টার্মটা বাদ চলে যাক, তাহলে থাকলো কিউ এ স্কোয়ার, মানে একটা 2 কিন্তু ছিল, 2/4πε0 এমনি পড়েই আছে, তাহলে 2/4πε0 বসিয়ে নিলাম, কিউ এ স্কোয়ারের জায়গায় বসালাম ক্যাপিটাল কিউ,
এইখানে 3x² থাকলো, নিচে কত হচ্ছে দেখো, x² বাদ দিলে x⁴ ইন্টু x², x⁴, এখানে 3x² বা x⁴ মানে x⁴। তাহলে দেখো কম্পেয়ার করা হোক আলফা কিউ, তাহলে আলফা ইকুয়ালস টু কিন্তু আসছে আমার 6, আর কিউ বিটা কিন্তু x⁴ মানে বিটা ইকুয়ালস টু 4। তাহলে দেখো এইখানে রিলেশান আছে 2 আলফা ইকুয়ালস টু 3 বিটা, এটাই আমার কারেক্ট আসছে। 23-এর কারেক্ট আনসার হলো গিয়ে ডি। এইবার আমরা 24 নম্বর প্রশ্নে যাব, দেখা যাক 24 নম্বর প্রশ্নে কি বলছে। দেখো 24 নম্বর প্রশ্নটি লেন্স সংক্রান্ত একটি প্রশ্ন, না লেন্স নয়, এখানে তোমার পাওয়ারের মানে ইয়ের ওপরে কোশ্চেনটা দিচ্ছে, ডাইমেনশনের ওপরে। The power radiated from an accelerated charge particle P is this, where Q is the charge, A is the acceleration of the particle, C is the speed of light in vacuum. From dimensional analysis find M and N. দেখো মজার ব্যাপার, ডান পক্ষে এক্সপ্রেশনে একটা কিন্তু কিউ আছে, বাম পক্ষে বিকিরণ ক্ষমতা, সেখানে কিন্তু চার্জের কথা কিন্তু আমাদের নেই। তাহলে বুঝতেই পারছি ওই এর ভ্যালুটা 0 হওয়া উচিত, এখান থেকে আমাদের ডি কারেক্ট আনসার। তাহলে 24-এর কারেক্ট আনসার হলো গিয়ে ডি। এবার আমরা 25 নম্বর প্রশ্নে চলে যাই। এইটা লেন্স সংক্রান্ত প্রশ্ন, আমি এর আগে ভুল করেছিলাম। 2 convex lenses L1 and L2 of equal focal length f are placed at a distance f/2 apart. এখানে ছবি দিয়েছে, এটা f/2 দূরে আছে। An object is placed at a distance 4f, একটা অবজেক্ট 4f দূরে আছে ইন দ্য লেফট, দ্য ফাইনাল ইমেজ। দেখো এই 4fটাকে আমরা লিখব f প্লাস 3f, মানে f প্লাস f ডিভাইডেড বাই 1/3। তাহলে ম্যাগনিফিকেশান হলো 1/3। তাহলে প্রতিবিম্ব দূরত্ব কত হবে, বস্তু দূরত্ব 4f ছিল, তাহলে ভি হবে ভি সমান mu, তার মানে 4f/3। এটা হলো প্রথম ইমেজ ডিস্ট্যান্স, প্রথম লেন্স থেকে ইমেজের ডিস্ট্যান্স হলো 4f/3। বুঝতে পারছো, লেন্স দুটোর ব্যবধান f/2। তাহলে দ্বিতীয় লেন্সে কিন্তু অভিসারী রশ্মি পড়বে এবং অভিসারী বস্তুর জন্য ইউ হবে পজিটিভ এবং তার মান হবে কত, 4f/3। এখান থেকে 4f/3 দূরত্বের এগুলো মিলতো, সেখানে এটা আছে f/2, তাহলে 4f/3 মাইনাস f/2। তাহলে দেখো এইখানে হচ্ছে কত, 6 হলো লসাগু, 8f মাইনাস 3f মানে 5f/6। তাহলে এটা হয়ে গেল 5f/6। এখন দেখো দ্বিতীয় লেন্সে অভিসারী রশ্মি পড়েছে, সে কোথায় প্রতিবিম্ব দেবে, 1/v ইকুয়ালস টু আমরা লিখতে পারি দ্বিতীয় লেন্সে 1/u প্লাস 1/f। দেখো ইউ এর মান কত হয়েছে, 5f/6। তার মানে এটাকে করে নিই 6/5f এবং ইউ পজিটিভই এখানে, প্লাস f1/f। তাহলে দেখো এইখানে লসাগু হয়ে গেল কত, 5f, উপরে 6 প্লাস 5, তার মানে 11/5f। তাহলে 1/v সমান এটা, তাহলে ভি সমান 5f/11 ডান দিকে। তাহলে ভি কোথায় হবে, 5f/11 রাইট অফ L2, অবশ্যই L2 এর ডান দিকে এবং 5f/11 ডিস্ট্যান্সে। তাহলে এ হলো কারেক্ট আনসার, 25-এর কারেক্ট আনসার এ। এইবার আমরা 26 নম্বর প্রশ্নে আবার একটা ডাইমেনশন সংক্রান্ত প্রশ্ন পাচ্ছি। Which of the following quantity has the dimension of length? Dimension of length, দেখো আমরা জানি লামডা ইকুয়ালস টু h/mv, তার মানে h/ ভরবেগ আকারটাই হলো লামডা এবং এটা তরঙ্গ দৈর্ঘ্যের ডাইমেনশন মানে লেন্থের ডাইমেনশন। দেখো h/mc আছে, সুতরাং ডি হবে কারেক্ট। তাহলে 26-এর কারেক্ট আনসার হলো ডি। এইবার আমরা 27 নম্বর প্রশ্নে যাচ্ছি। 27 নম্বর প্রশ্নে কি বলছে, বলছে লেট থিটা বি দ্য অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি। ধরো দুটো ভেক্টর আছে, একটা ভেক্টর এ আর একটা ভেক্টর বি, এদের মধ্যে কোণ বলে দিয়েছে থিটা। এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর। বলছে ইফ এ পারপেন্ডিকুলার ইজ দ্য ইউনিট ভেক্টর পারপেন্ডিকুলার টু এ, তাহলে এই দিকে একটা ইউনিট ভেক্টর নিচ্ছি, সেটা হলো এ পারপেন্ডিকুলার। দেন দ্য ডাইরেকশন অফ বি মাইনাস বি সাইন থিটা। দেখো বিকে ভাঙলে এদিকে হয় বি কস থিটা, এদিকে হয় বি সাইন থিটা। তাহলে বি মাইনাস বি সাইন থিটা, বি আর মাইনাস বি সাইন থিটা মানে এর অপোজিট ভেক্টরকে নিতে হবে। তাহলে বি সাইন থিটা
আর এই বিকে মানে এটা মাইনাস বি সাইন থিটা হলো এদের যোগফল। দেখো এখন একটা বেশ মজা আছে এখানে, এই বিকে ভাঙলে এদিকে বি সাইন থিটা পেয়েছি আর এদিকে পাবো বি কস থিটা। এবার দেখো যখন বি মাইনাস বি সাইন থিটা করছি, বি এর কম্পোনেন্ট বি সাইন থিটা আর এই মাইনাস বি সাইন থিটা এই দুটো কিন্তু পরস্পরকে প্রশমিত করে দিচ্ছে, এটা অপোজিট ভেক্টর। তা থাকলো বি কস থিটা ইন দ্য ডাইরেকশন অফ বি। এবার তোমার কাছে চেয়েছে এর অভিমুখ, এর অভিমুখে, সুতরাং 27-এর কারেক্ট আনসার হলো সি। এইবার আমরা 28 নম্বর প্রশ্নে যাব। 28 নম্বর প্রশ্নে কী বলছে সেটা দেখা যায়। 28 নম্বর প্রশ্নে এটা থার্মোডিনামিক্সের প্রশ্ন, এন্ট্রপি সংক্রান্ত প্রশ্ন দেওয়া আছে। এই প্রশ্নে বাঁ দিকের দেখো সঙ্গে ডান দিকের এখানে কী বলছে, ইন্টারনাল এনার্জি হবে থার্মোডাইনামিক সিস্টেম দেওয়া আছে a s to the power 4/3 into v to the power alpha, where s is entropy, v is volume and a and alpha are constant. এবার বলছে দ্য ভ্যালু অফ আলফা ইজ, এখানে আলফার ভ্যালু কেমন হবে এটা বলতে বলেছে। কিন্তু দেখো এসে একটা থিটা থাকে, বাঁ দিকে কিন্তু এনার্জির এক্সপ্রেশন, এইখানে ভি ভলিউম, তাহলে তাতেও থিটা নেই, এ কনস্ট্যান্ট তাতেও থিটা নেই, সুতরাং এই কোশ্চেনটার যথার্থতা নিয়ে একটা প্রশ্ন থাকছে। নেক্সট আমরা 29 নম্বর প্রশ্নে যাই। 29 নম্বর প্রশ্ন, এটাকে একটু অন্যভাবে আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করবো। এ পার্টিকেল অফ মাস এ মুভস in one dimension under the action of a conservative force whose potential energy ux is given. Alpha and beta are dimensionless parameters. The angular frequency of oscillation, এবার অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন তোমার কাছে চাওয়া হয়েছে। এইখানে দেখো আমরা একটু ট্রিক্স কাজে লাগাই। দেখো এইখানে এক্স স্কোয়ারের সঙ্গে বিটা স্কোয়ার যোগ করা হয়েছে, তাহলে এক্স স্কোয়ারের ডাইমেনশন যে বিটা স্কোয়ারেরও তাই, তাহলে বিটার ডাইমেনশনটা কিন্তু হলো এল। এইবার আমরা আলফার ডাইমেনশন সংক্রান্ত ব্যাপারে যাওয়ার চেষ্টা করছি। আলফা সমান সমান কত, দেখো আলফা সমান সমান হলো, দেখো এইখানে এক্সের এল আর নিচে এল স্কোয়ার কেটে গেল, তাহলে ইউ ইন্টু এল। ইউটা কী আছে, ইউ হলো পোটেন্সিয়াল এনার্জি, তাহলে এই পার্টিকেল অফ মাস এম মুভস ইন ওয়ান ডাইমেনশন আন্ডার দ্য অ্যাকশন অফ কনজারভেটিভ ফোর্স। ইউটা ইন্টারনাল এনার্জি মানেই তার ডাইমেনশন এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, আর এটা এল আছে, তাহলে এটা হলো এম এল কিউব টি টু দি পাওয়ার -3, এম এল কিউব টি টু দি পাওয়ার -3। এইবার যদি তুমি এইখান থেকে ডাইমেনশনালি দেখো আলফা বাই এম বিটা কিউ, কারণ তোমার কাছে যদি অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি চেয়েছে, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি তার মানে পার সেকেন্ড মানে টি টু দি পাওয়ার -1 ডাইমেনশন হওয়া উচিত। আলফা ডাইমেনশন এম এল কিউব টি টু দি পাওয়ার -3, এম আছে, বিটার ডাইমেনশন এল ছিল, তাহলে এল কিউব। তাহলে দেখো এইখানে কী ছিল, ও এম ইউ ইন্টু এল ছিল, এটা টি টু দি পাওয়ার -2 হতো, সরি, তাহলে এটা টি টু দি পাওয়ার -2 হতো, এম এল কিউব কেটে গেল, টি টু দি পাওয়ার -2 থেকে টি টু দি পাওয়ার -1 হলো পার সেকেন্ড, ডাইমেনশনালি ফিট করছে সি। তাহলে আমাদের 29-এর কারেক্ট আনসার সি। সহজভাবে একটা রাস্তা করে উত্তরটায় চলে যাওয়া হবে। এইবার 30 নম্বরের উত্তর। 30 নম্বরে কী বলছে, দ্য স্পিড ডিস্ট্রিবিউশন ফর এ স্যাম্পল অফ ইন গ্যাস পার্টিকলস গিভেন শোন বিলো, এখানে ছবিতে দেখানো হয়েছে PV equals to 0 for V greater than 2V0. The how many particles have speeds between 1.2 V0 to 1.8 V0? Velocity distribution curve আছে এখানে, এই যে PV আর এই V এর যদি গুণ করা হয় তাহলে কতগুলো পার্টিকেল আছে সেটা পাওয়া যাবে। তাহলে দেখো 1.2 V0 থেকে 1.8 V0, এই কার্ভটা কিন্তু এখানে প্যারালাল টু দ্য V অ্যাক্সিস, তাহলে সেখানে 1.8 V0 না, তাহলে এইখানে দেখো এইখানে পড়ে থাকলো 0.6 V0, এটা তো আয়তক্ষেত্র হয়ে যাচ্ছে, রেক্ট্যাঙ্গেল হয়ে যাচ্ছে, তাহলে ক্ষেত্রফলটা কী হয়ে যাচ্ছে, ইন্টু এই দেখো পি এর ভ্যালু বলে দিয়েছে এ, তাহলে এই রেশিওতে পার্টিকেল থাকার কথা। আর টোটাল পার্টিকেল কত, দেখো টোটাল ক্ষেত্রফলটা আমাকে বের করতে হবে। দেখো এইটুকুটা ক্ষেত্রফলটা আমরা কষে নিই আগে, হাফ ভূমি কত V0 ইন্টু কত এ প্লাস দেখো কতটা আছে তারপর একটুকুটা V0 টু 2V0, তার মানে V0 ইন্টু এ, তার মানে উপর নিচে V0 ইন্টু এ কমন নিয়ে কেটে দিতে পারি। ওপরে থাকলো তোমার 0.6, নিচে থাকলো 0.5 + 1 মানে 1.5, তার মানে দেখো
পয়েন্ট কেটে দিলে 0.4 হলো রেশিও, টোটাল পার্টিকেল ছিল এনটা, তাহলে যে এই নিচেরটা যদি এন হয় তাহলে দিস ইজ n1/n, তাহলে n1 সমান 0.4n, তাহলে বি কারেক্ট, তাহলে 30-এর বি হলো গিয়ে তোমার কারেক্ট আনসার। এইবার আমরা 31 নম্বর প্রশ্ন অর্থাৎ ক্যাটাগরি 2 এর প্রশ্নে আমরা চলে যাব। ক্যাটাগরি 2 এর প্রশ্নে কি আছে সেটা দেখা যাক। ক্যাটাগরি 2 এর 31 নম্বর প্রশ্ন, নম্বর প্রশ্ন আছে ক্যাটাগরি 2। এটা দেখা যাচ্ছে গেট সার্কিটের প্রশ্ন। গেট সার্কিটের প্রশ্নে কী রয়েছে সেটা দেখা যাক। প্রথমে একটা অ্যান্ড গেট আছে, তারপরে একটা অর গেট আছে। এইভাবে একটা সার্কিটকে রিপিট করে করে সাজানো হয়েছে। ইন দ্য গিভেন নেটওয়ার্ক অ্যান্ড অর গেটস আউটপুট কিউ ক্যান বি রিটেন অ্যাজ, কোন ফর্মে লিখবে দেখো প্রথম থেকে একটু ভেবে নিই আমরা। প্রথমটা কী হলো দেখো, x0 ইন্টু x1, তারপরে অর গেটে গেলে তার সঙ্গে x2 যোগ হলো, এত দূর পর্যন্ত অপারেশন কমপ্লিট। তারপরে কী হবে, ইন্টু x3, তারপরে কী হবে, তারপরে নিশ্চয়ই অর গেট থাকবে, তাহলে প্লাস কী হতো x4, এইরকমভাবে চলতে থাকার কথা। তারপরে কী হতো, তারপরে নিশ্চয়ই একটা অ্যান্ড গেট থাকতো, তাহলে সেখানে আবার x5 থাকতো, এইভাবে চলতে থাকার কথা। তাহলে দেখো আমরা যদি এইখানে ভেঙে নিই, প্রথমটা x0 x1 x3, x0 x1 x3 প্লাস x2 x3, তাই না, প্লাস x4 ইন্টু x5। তাই দেখো প্রথমটা থাকলো x0 x1 x3 x5 ইত্যাদি করে xn-1, তাই না, x0, তারপরে দ্বিতীয় টার্ম x1 x3, তাহলে x0 x1 x3 করে xn-1, তাহলে এই দুটোর মধ্যে একটা দাঁড়িয়ে যাচ্ছে। তারপরেরটা x2 x3 x5, x2 x3 x5 xn-1, দেখো আর কোনোটা যাচ্ছে না, তাহলে ডি কারেক্ট। তাহলে 31-এর কারেক্ট আনসার হলো ডি। এইবার আমরা এই ক্যাটাগরি 2-তে ঢুকেছি। ক্যাটাগরি 2 এর প্রশ্নগুলো কিন্তু সব 2 মার্কসের, এবং ভুল করলে বাদ যাবে -1/2। তাহলে প্রথমটা হলো কি আমাদের 31-এ ডি হয়ে গেল কারেক্ট। এবার আমরা 32 নম্বর প্রশ্নে যাব, একটু কমন টাইপেরই প্রশ্ন এটা। ওয়াটার ইজ ফিল্ড ইন এ সিলিন্ড্রিক্যাল ভেসেল অফ হাইট এইচ। একটা সিলিন্ড্রিক্যাল ভেসেল আছে, তার হাইট এইচ আছে। হোল ইজ মেড অ্যাট এ হাইট জেড ফ্রম দ্য বটম। জেড হাইটে একটা হোল তৈরি করা আছে, ছিদ্র করা হয়েছে, অ্যাজ শোন ইন ফিগার। দ্য ভ্যালু অফ জেড ফর হুইচ দ্য রেঞ্জ অফ দ্য ইমার্জিং ওয়াটার থ্রু দ্য হোল উইল বি ম্যাক্সিমাম। এই যে জেডের কোন মানের জন্য এই ম্যাক্সিমাম দূরত্বে গিয়ে জলটা পড়বে সেটা তোমাকে বের করতে হবে। দেখো এইখানে আমরা প্রথমেই বলে নিই যে এইখানে জলটা কী বেগে পড়ছে। এই যে এই মুখ দিয়ে জলটা কী বেগে পড়ছে, ভি সমান √2g ইন্টু কত বলো, টোটালটা এইচ থেকে জেড বাদ যাক, 2g ইন্টু h মাইনাস জেড। এবার দেখো এই নিচে যখন আসছে এই ভেলোসিটিটা কিন্তু হরাইজন্টাল, তাহলে ভার্টিক্যালি যখন পড়ছে সেখানে প্রাথমিক বেগ 0, তাহলে কতটুকু পড়লো, জেড সমান ½ g ইন্টু টি স্কোয়ার। এটা বলতে পারি। রেঞ্জ কতটা হবে, রেঞ্জ r সমান দেখো এখান থেকে টি বের করে নেবো, আর এটা ভি, তাহলে হরাইজন্টাল যে ডিস্টেন্সটা সেটাই রেঞ্জ ভি ইন্টু টি। দেখো আমরা হিসেবে সুবিধের জন্য না r² করে নিচ্ছি, সমান ভি স্কোয়ার ইন্টু টি স্কোয়ার। ভি স্কোয়ারটা কত, 2g ইন্টু h মাইনাস জেড, আর টি স্কোয়ার সমান 2z/g। দেখো জি কেটে গেল, 4z ইন্টু h মাইনাস জেড। এবার দেখো ডিফারেন্সিয়েট করি, কারণ এটা বলেছে ম্যাক্সিমাম দূরত্বে যাবে, ডিস্টেন্সটা ম্যাক্সিমাম। তাহলে আর যদি ম্যাক্সিমাম হয় r² ম্যাক্সিমাম হবে, তাহলে ডি অফ r²/dz আমরা কষে নিচ্ছি। এটা সমান দেখো 4 থেকে গেল জেডের রেসপেক্টে এইচ থাকলো মাইনাস z² মানে 2z। এবার দেখো r² যদি সর্বোচ্চ হয় এই টার্মটা h মাইনাস 2z সমান 0, তাহলে z ইকুয়ালস টু h/2। সো কারেক্ট আনসার ইজ বি। তাহলে 32-এর কারেক্ট আনসার হলো বি। এইবার আমরা 33 নম্বর প্রশ্নের সমাধানে যাব। 33-এর প্রশ্নটা কি বলছে সেটা দেখা যায়। 33 নম্বর প্রশ্ন,
33 নম্বর প্রশ্নটি ভিসকোসিটি সংক্রান্ত প্রশ্ন। বলছে মেটাল প্লেট অফ এরিয়া 10⁻² মিটার স্কোয়ার রেস্ট অন এ লেয়ার অফ কাস্টার অয়েল 2 × 10⁻³ millimeter thick, whose coefficient of viscosity is 1.5 Newton second per meter square. The approximate horizontal force required to move the plate with uniform speed. দেখো এফ ইকুয়ালস টু কত হয়, ভিসকাস ফোর্স ইটা এ ডিভি ডিএক্স। এখানে আর অন্য কিছু ভাবতে হবে না, ইটার মান বলে দিয়েছে 1.55, সমস্ত এককগুলোও ঠিক আছে। এ বলে দিয়েছে 10⁻²। দেখো ডিভি কত বলে দিয়েছে 3 × 10⁻²। ডিএক্স কত বলে দিয়েছে 2 × 10⁻³ এবার দেখো এই 3কে 2 দিয়ে ভাগ করলে হয়ে গেল 1.5 × 1.55 ইন্টু দেখো উপরে 10⁻⁴ আর এখানে 10⁻³ তার মানে 10⁻⁻1। এবার 15 দিয়ে গুণ করো, 5 15 75, 7 75 7 82, 8 15 আর 8 23, 2.33 এটা হলো। এবার 10⁻⁻1 গুণ করলে 0.2325 নিউটন মানে বি, তাহলে 33-এর হলো গিয়ে বি। এবার আমরা 34 নম্বর প্রশ্নে চলে আসি। 34 নম্বর প্রশ্নে কি বলছে, দি ফলোয়িং ফিগার শোজ দ্য ভ্যারিয়েশন অফ পোটেন্সিয়াল এনার্জি অফ এ পার্টিকেল উইথ ডিস্টেন্স দ্য পার্টিকেল হ্যাজ। দেখো এইখানে দেখতেই পাচ্ছ একটা ম্যাক্সিমা আছে, একটা মিনিমা আছে আর একটা ম্যাক্সিমা, তাহলে ইকুইলিব্রিয়াম আছে 3টে পয়েন্টে পোটেন্সিয়াল এনার্জি। এবার বলছে তাহলে 3 ইকুইলিব্রিয়াম পয়েন্টস, এটা ঠিক কথা, হয় 3 না হয় সি না হয় ডি কারেক্ট হতে পারে। 1 স্টেবল, হ্যাঁ পোটেন্সিয়াল এনার্জি স্টেবল ইকুইলিব্রিয়ামে মিনিমাম, অন্য দুটোই ম্যাক্সিমাম, তাহলে 1 স্টেবল অ্যান্ড 2 আনস্টেবল ইকুইলিব্রিয়াম। সো 34-এর কারেক্ট আনসার হলো সি। এইবার আমরা 35 নম্বর প্রশ্নে যাব। 35 নম্বর প্রশ্ন, এটাও লেন্স সংক্রান্ত প্রশ্ন। লেন্স সংক্রান্ত প্রশ্নটা কী বলে, বলছে 45 সেন্টিমিটার গভীর পাত্রের তলদেশে একটি দাগের প্রতিবিম্ব শূন্য পাত্রের উপরে উত্তল লেন্স থেকে 36 সেমি দূরে গঠিত হয়। তাহলে একটা পাত্র আছে, পাত্রের উপর একটা লেন্স ধরেছি, পাত্রের নিচে একটা বিন্দু আছে, তার প্রতিবিম্ব গঠিত হয়েছে, কোথায় গঠিত হয়েছে 36 সেমি ওপরে, 36 সেমি ওপরে আর 45 সেমি গভীর পাত্র। সুতরাং তুমি বুঝতে পারছো এখান থেকে আমরা প্রথমে ফোকাল লেন্থটা বের করে নিই, 1/f সমান 1/v + 1/u, কারণ সদ্বিম্ব গঠিত হচ্ছে, রিয়াল ইমেজ গঠিত হয়েছে 1/36 প্লাস কত হলো 1/45, তাই তো? আচ্ছা তাহলে কত হচ্ছে 9 × 4 × 5, 4 9 36, 5 থাকলো এখানে, এখানে হলো 4, 5 4 9, তাহলে এফ সমান 9 × 4 × 5/9। এটা কেটে এফ হয়ে গেল 20 সেমি। এইবার দেখো কি বলছে, লেন্সকে ঠিক রেখে পাত্রটিতে 40 সেমি পর্যন্ত জল ঢাললে 48 সেমি দূরে প্রতিবিম্ব গঠিত হয়। তার মানে এফেক্টিভ বস্তু দূরত্ব কী হয়ে গেছে বলো তো, কমে গেছে, তার ফলে প্রতিবিম্ব দূরে গঠিত হচ্ছে। তাহলে এখন আমরা বস্তু দূরত্বের এফেক্টিভ দূরত্বটা বের করব। তার মানে আমাদের ইউ এর মানটা কেমন আসছে এটা দেখে নিতে হবে। দেখো আমরা জানি 1/u সমান 1/f মাইনাস 1/v। এখন এফ এর মান তো 20 জানি, ভি এর মানটা কত, ভি এর মানটা তোমার বলে দিয়েছে 48 সেমি দূরে, তাহলে 1/48। তাহলে এটাও করে নিই ওই একইভাবে, 4 × 5 × 12, তাহলে প্রথম টার্মে 12 হয়ে গেল মাইনাস 4 5, তাহলে ইউ এর এফেক্টিভ মান হলো দেখো 240/7। তার মধ্যে কি বলেছে, এইখানে 40 সেমি বলেছে, কি নেওয়া হয়েছে 40 সেমি পর্যন্ত তরল, তাহলে এইখানে এফেক্টিভ যে আপাত দূরত্ব হয়ে যাবে এই জায়গাটা হয়েছে 40/μ প্লাস দেখো টোটালটা 45, তাহলে 5 সেমি বাতাস আছে, তার জন্য তো কোনো ডিস্টেন্স চেঞ্জ হবে না, এটাই কি না এই যে এই বস্তু দূরত্ব বেরিয়েছে আমাদের 240/7। তাহলে দেখো 40/μ বের করতে গেলে এখান থেকে 5 বাদ হয়ে যাবে, তাহলে এটা কত হলো 205/7, 5 7 35 বাদ গেল, তাহলে মিউ সমান 280/205, 5 দিয়ে ভাগ করলে 56/41, 56 41 41, 150, 3 বারে 123, 270, 1.366 আসছে, ডি কারেক্ট আনসার। সুতরাং 35-এর ডি হলো গিয়ে কারেক্ট আনসার। এইবার আমরা
36 নম্বর প্রশ্নে চলে। 36 নম্বর প্রশ্ন গাউসের উপপাদ্য সংক্রান্ত। এখানে কি বলছে? Consider the integral form of Gauss law in electrostatics. Surface integral E dot ds equals to q by epsilon 0. Which of the following statements are correct? Number 1, it contains law of Coulomb. Coulombের law থেকে তো আমরা পাই এই সূত্রটি, সুতরাং ঠিক। ইট কন্টেন্স সুপার ইম্পোজিশন প্রিন্সিপাল। হ্যাঁ, আমরা যখন একাধিক চার্জ নিই কিউ ইন, তার সামেশনটাই হয় কিউ, সুতরাং সুপার পজিশন প্রিন্সিপাল অবশ্যই কাজে লাগে। অ্যান এলিমেন্টারি প্যাচ অন দ্য এনক্লোজিং সারফেস, এই এনক্লোজিং সারফেসের এলিমেন্টারি প্যাচ এটা অবশ্যই রেডিয়ালি নিয়ে থাকে, তাহলে এটা পোলার ভেক্টর দ্বারা গাইডেড। পজিটিভ চার্জ হলে এই ফ্লাক্স বেরোয় বাইরের দিকে, নেগেটিভ চার্জ হলে ভেতরে, সুতরাং ইজ এ পোলার ভেক্টর, এটা বলাই যায়। তাহলে 36 হয়ে গেল। এইবার আমরা 37 নম্বর প্রশ্নে চলি। 37 নম্বর প্রশ্নে কী বলছে সেটা দেখো। 37 নম্বর প্রশ্নে দেখো, এখানে বলছে ইউনিফর্ম রড অফ লেন্থ 1 meter and mass 4 kg sliding along two mutually perpendicular frictionless walls OX and OY, দুটো frictionless wall আছে, তাতে রডটা কি করছে, স্লাইড করছে। দ্য ভেলোসিটি অফ দ্য টু এন্ডস অফ দ্য রডস এ অ্যান্ড বি আর 3 মিটার পার সেকেন্ড অ্যান্ড 4 মিটার পার সেকেন্ড রেসপেক্টিভলি। তাহলে এ এন্ডের বেগ 3 মিটার পার সেকেন্ড, বি এন্ডের 4 মিটার পার সেকেন্ড। দেন হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস ইজ আর কারেক্ট? দ্য ভেলোসিটি অফ দ্য সেন্টার অফ মাস বলেছে, রোটেশনাল কাইনেটিক এনার্জি বলেছে, অ্যাঙ্গুলার ভেলোসিটি বলেছে। তাহলে আমরা প্রথমে অ্যাঙ্গুলার ভেলোসিটির কথা বলি। দেখো, আমাদের এইখানে একটা কনস্ট্যান্ট ইকুয়েশান বলতে পারি। এই এক্স অ্যাক্সিসের উপরে পয়েন্টের কোঅর্ডিনেট x0, ওয়াই অ্যাক্সিসের উপরে বি বিন্দুর কোঅর্ডিনেট যদি y হয়, তাহলে আমরা ইকুয়েশান লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান রডের লেন্থ এল স্কোয়ার, এলটা তো 1 মিটার বলে দিয়েছে, তাই না? আবার দেখো, অ্যাঙ্গুলার ভেলোসিটি যদি ওমেগা হয়, তাহলে বুঝতেই পারছো লিনিয়ার ভেলোসিটি, তাহলে এইখানে এক্স দূরত্বে, তাহলে এক্স ইন্টু ওমেগা তার হোল স্কোয়ার, এটা লিনিয়ার ভেলোসিটি, তার মানে এটা হলো 3 স্কোয়ার, প্লাস একইভাবে ওয়াই ইন্টু ওমেগা তার হোল স্কোয়ার মানে 4 স্কোয়ার, তাহলে দিস ইজ 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। তাহলে দেখো, ওমেগা স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 25, তাহলে ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 1 বসালে 25, ওমেগা সমান 5, তাহলে ওমেগার মান 5 রেডিয়ান পার সেকেন্ড। এইবার দেখো, এইখান থেকে আমরা এই লম্ব যদি টেনে নিই, ও বিন্দুগামী ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সিস অফ রোটেশন পাবো, এবং এক্সটা এদিকে, তাহলে এটাকে ঘোরাচ্ছে কোথায়, অ্যান্টি ক্লকওয়াইজ সেন্সে। তাহলে এই 5 রেডিয়ান পার সেকেন্ড অ্যান্টি ক্লকওয়াইজ সেন্সে, ডি এরটা কারেক্ট আনসার আমাদের আসছে, ডি এলো গিয়ে আমাদের কারেক্ট। প্রথমে অ্যাঙ্গুলার ভেলোসিটি আমাদের বেরিয়ে গিয়েছে। এইবার কি বলেছে, রোটেশনাল কাইনেটিক এনার্জি। রোটেশনাল কাইনেটিক এনার্জি কত হয়? দেখো, হাফ আই ওমেগা স্কোয়ার। আয়ের মানটা কত? রডটা সেন্টার অফ মাস সাপেক্ষে যদি ঘোরে, সেন্টার অফ মাসের ভেলোসিটি বের করতে বলেছে, তাহলে হাফ ml স্কোয়ার বাই 12, বাইয়ের মানটা বসিয়ে দিলাম, ইন্টু ওমেগা স্কোয়ার। দেখো, 1/24 থাকলো, এম এর মানটা বলে দিয়েছে 4 কেজি, এল 1 স্কোয়ার, আর ওমেগা বেরিয়েছে আমাদের 5, 5 5 25। দেখো, এখানে 6 কেটে যাচ্ছে, তাহলে 25-এ 6 জুল। রোটেশনাল কাইনেটিক এনার্জি 25-এ 6 জুল, তো বিও কারেক্ট। এইবার ভেলোসিটি অফ সেন্টার অফ মাস আমাদের দরকার। দেখো, এই ডিস্টেন্সটা তাহলে বুঝতে পারছো, এটা হয়ে যাবে L/2, তাহলে হাফ মিটার। তাহলে এই বিন্দুর সাপেক্ষে সেন্টার অফ মাসের মোশন যখন হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সিস অফ রোটেশন থেকে, তাহলে তুমি বুঝতে পারছো যে ভি ইকুয়ালস টু কত হয়, ভি সেন্টার অফ মাস ইকুয়ালস টু ওমেগা ইন্টু L/2, তাহলে ওমেগা হলো 5 আর L/2 হাফ 2.5, সুতরাং এটাও কারেক্ট। তাহলে 37-এ কারেক্ট হলো এ, বি এবং ডি। এবার 38 নম্বর প্রশ্নে আমরা যাচ্ছি। 38 নম্বর প্রশ্নে দ্য ভেরিয়েশন অফ ইম্পিডেন্স জেড। দেখো, 38 নম্বর প্রশ্নে ইম্পিডেন্স জেডের এলসিআর একটা সিরিজ রেজোন্যান্স সার্কিট, অর্থাৎ তোমাদের এটা এসি সংক্রান্ত প্রশ্ন দেওয়া আছে। এইখানে দেখো, ভ্যারিয়েশন দেখাচ্ছে জেডের। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট or S statements is true or are true?
দ্য ইম্পিডেন্স জেড, দেখো ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স হয় এল ওমেগা, আর ক্যাপাসিটেটিভ রিঅ্যাক্ট্যান্স 1/c ওমেগা। নেচারটা দেখে নিই, ওমেগা বাড়লে এল ওমেগা কিন্তু বাড়বে। দেখো ওমেগা বাড়ছে মানে লিনিয়ার ফ্রিকোয়েন্সি বাড়লে ওমেগাও বাড়ে, ওমেগা সমান 2πf। তাহলে ওমেগা যদি বাড়ে, ইন্ডাকট্যান্স বাড়ছে, এটা সিবি পোর্শন। সো ইম্পিডেন্স জেড ইজ ইন্ডাকটিভ ইন দ্য পোর্শন বিসি, এটা অবশ্যই সি কারেক্ট। এবার দেখো ওমেগা যদি বাড়ে 1/c ওমেগা কমবে, তাহলে ওমেগা বাড়লে, ওমেগা যত বাড়ছে কমছে এসি পোর্শানে, তাহলে ইম্পিডেন্স জেড ইজ ক্যাপাসিটেটিভ ইন দ্য পোর্শন এসি। সো 38 এটা খুব সহজে চলে এলো, সি এবং ডি। এইবার আমরা লাস্ট প্রশ্নে চলে যাচ্ছি, 40 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। 40 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, বলছে মোনোক্রোম্যাটিক লাইট of wavelength lambda is incident separately on the surfaces of 4 different metals. The work function A, B, C and D বলে দিয়েছে the metals from which electrons will be emitted. কোন মেটালটা থেকে ইলেকট্রন বেরোবে এইটা চাওয়া হয়েছে। তা দেখো যে রেডিয়েশন পড়েছে তার করসপন্ডিং এনার্জিটা বের করে নিই। এনার্জি ই সমান তোমরা জানো 12.42, আর এটা যত অ্যাংস্ট্রম দিয়েছে, যত হাজার তত বসিয়ে দিই, তার মানে 4.77 বসিয়ে দিই। তাহলেও সহজ করে নিচ্ছি, 12.4 বাই নিয়ারলি 4.8, কথা হচ্ছে 2 বারে 96, 4 28, 280, 280, 6 বারে 240, না 5 বারে 240, 400, যাই হোক 2.5 হচ্ছে। দেখো এইখানে যে ওয়ার্ক ফাংশন দেওয়া আছে ধাতুগুলো একমাত্র 2.3 থেকে এটা বেশি। সো ফটো ইলেকট্রিক এফেক্ট একমাত্র এই শেষেরটা, অর্থাৎ এই ডি ধাতুর ক্ষেত্রেই ঘটবে। যে ধাতুগুলি থেকে ইলেকট্রন নির্গত হবে সেটা কেবলমাত্র ডি। সো 40-এর কারেক্ট হলো ডি। এইখানেই আমাদের আলোচনা রাখছি। 39 নম্বর প্রশ্নটি ঠিক আয়ত্তের মধ্যে নেই, সেই জন্য এটি সমাধান আমি দিলাম না।